আগের দিন এডুকেশন টিচিং পড়ানো হচ্ছে, তো এডুকেশন বিষয়ে আলোচনা হচ্ছিল। এখন যে আলোচনাটা হবে আজকে, যে শিক্ষার মূল লক্ষ্য এবং উপাদান কি হওয়া উচিত, বা উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য, ঠিক আছে, এর গুরুত্ব কি, এর গুরুত্ব কি, এই সব একটা আলোচনা এখন হবে। এরকম দেখো কি বলছে, এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ এডুকেশন, প্রথম পয়েন্ট আছে, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে যে লক্ষ্য বা উদ্দেশ্য এবং তার গুরুত্ব, গুরুত্ব কি। হুম, যে in today's situation no nation can think of social or economic development without an abundant supply of highly educated and skilled people. The issue of function and objectives of education is of utmost importance because all other aspects of education like content, method, discipline and evaluation are integrated with it. Most of functions of education become clear to us through various definition given above. ঠিক আছে, কি বক্তব্য বলছে? আজকের দিনে, হুম, আজকের এই পৃথিবীতে, ইন টুডেজ সিচুয়েশন, মানে আজকের পরিস্থিতি অনুযায়ী কোনো দেশই, নো নেশন ক্যান থিঙ্ক অফ সোশ্যাল আর ইকোনমিক ডেভেলপমেন্ট, মানে নো নেশন, কোনো দেশই সোশ্যাল, সামাজিক এবং অর্থনৈতিক ডেভেলপমেন্ট চিন্তা করতে পারে না। কেন? উইথাউট অ্যান অ্যাবান্ডেন্ট সাপ্লাই অফ হাইলি এডুকেটেড অ্যান্ড স্কিলড পিপল। মানে কি বলবো, যে ধরো যে যে দেশে যত শিক্ষিত লোক বেশি সেই দেশ তত উন্নত, যে দেশে শিক্ষিত লোক বেশি সেই দেশ উন্নত। যেমন ধরো আজকের দিনের কথা বলছি, জাপান বা আমেরিকা, এরা, এই দেশেতে আজকে যেমন অর্থনৈতিকভাবে এরা উন্নত। কেন উন্নত? এই দেশের শিক্ষিত অনেক বেশি, হাইলি এডুকেটেড। তাতে তারা অন্য দেশ থেকে নিয়ে যাক, শোনা যায় যে আমেরিকার যত সমস্ত বিজ্ঞানী সব ভারত থেকে ওরা নিয়ে যায়, অধিকাংশ ভারতের, এরকম, ঠিক আছে। তাহলে ওই দেশে শিক্ষিতের একটা আলাদা মর্যাদা দেওয়া হয়, শিক্ষিত ব্যক্তিকে আলাদা মর্যাদায় তাদেরকে পালন করা হয়, তাদেরকে সম্মান দেওয়া হয়, সেই জন্য ওই দেশ অত উন্নত। তাই বলছে যে, এবং যদি মানুষ যদি শিক্ষিত হয়, সমাজ সমাজ অটোমেটিক উন্নত হবে, অটোমেটিক ডেভেলপ হবে, ঠিক আছে। আর যে অশিক্ষিত সে তার মতো করে ব্যবহার করবে সমাজকে, তার মতো করে সাজিয়ে তুলবে। যে শিক্ষিত সে নিজের মতো করে সমাজকে সাজিয়ে তুলবে। তাই বলছে, মানে বক্তব্য কি, যে শিক্ষিত লোক ছাড়া একটা নেশন কখনোই তার সোশ্যাল এবং অর্থনৈতিক ডেভেলপমেন্ট চিন্তাই করতে পারে না। এবং এই যে শিক্ষা, দ্য ইস্যু অফ ফাংশনস অ্যান্ড অবজেক্টিভ এডুকেশন, মানে দ্য ইস্যু, মানে এই যে শিক্ষার যে বিষয়টা, সেটা কতকগুলো অবজেক্টিভ, ঠিক আছে, মানে একাধিক বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে। এই শিক্ষার যে উন্নত, মানে শিক্ষার যে বিষয়টা, শিক্ষার যে পরিকাঠামো, সেটা একাধিক একাধিক পরিকাঠামোকে নিয়ে গড়ে ওঠে, একাধিক উপাদানকে নিয়ে গড়ে ওঠে। যেমন দেখো বলছে, প্রথমেই বলছে যে কন্টেন্ট, লাইক দ্য কন্টেন্ট, মানে সাবজেক্ট ম্যাটার, তুমি কি বিষয়ে শিক্ষাদান করবে, মানে তুমি শিক্ষাটা কোন বিষয়ে হবে। ধরো সাপোজ
তুমি যখন স্কুলে শিক্ষার কথা হবে তখন যে ক্লাসে ছাত্ররা পড়ছে সেই ক্লাসের পাঠ্যপুস্তক তাদেরকে শিক্ষাদান করা হবে, পাঠ্যপুস্তক বিষয়ে শিক্ষাদান করা হবে। যদি কেউ কলেজে পড়ে সেই কারিকুলাম অনুযায়ী, সেই সিলেবাস অনুযায়ী শিক্ষা দেবে। মানে সমস্ত স্টুডেন্টকে এক কাছে বসিয়ে একরকম শিক্ষা দেওয়া এটাও কিন্তু ঠিক নয়, ঠিক আছে। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তাদের মতো করে সিলেবাস অনুযায়ী পাঠ্য শিক্ষাদান করা হবে, যারা আর্টস স্টুডেন্ট, যারা কমার্স স্টুডেন্ট সেই অনুযায়ী শিক্ষা হবে। যদি কেউ সমাজ সেবা করতে চায়, সমাজ সেবামূলক যে কর্ম সেই অনুযায়ী শিক্ষা দেওয়া হবে, যে গাছ লাগানো, গ্রামের চারপাশে যে সমস্ত আবর্জনা সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, এইরকম আগে শিক্ষার একটা বিষয় তোমাকে নির্ধারণ করতে হবে, মেথড, কিভাবে তোমাকে সেটা শেখানো হবে। টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন, টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন মানে শেখানোর পদ্ধতি। শুধু আজকে আমরা গ্রামের 5 জনকে ডেকে বললাম আমরা সমাজ সেবা করব, কোথা থেকে শুরু করব, কোথা থেকে শুরু করলে একটা সিস্টেমেটিক্যালি সেই প্রসেসটা চলবে, এইটা আগে আমাদেরকে জানতে হবে। এর জন্য বিভিন্ন পঞ্চায়েত বা শহরের যে সমস্ত মিউনিসিপ্যালিটি আছে সেখানে সব এগুলো শেখানো হয়, অনেক অনেক জায়গায় শেখানো হয় যে তোমরা এইভাবে শুরু করতে পারো, এখান থেকে এটা, তারপর এটা, তারপর এটা। হ্যাঁ, প্রথমে গ্রামের পরিসরে কিছু কাজ করবে, তারপরে রক্তদান শিবির করতে পারো, তারপরে কোনো একটা চিকিৎসা ব্যবস্থা করতে পারো, ছোট করে আয়োজন করতে পারো, চোখ দেখানো, ঠিক আছে, চোখের ডাক্তার ইত্যাদি সব টেস্ট করায়। এরকম কিছু কিছু সমাজসেবামূলক কাজ করা যায়। তাহলে এইরকম এগুলো কিভাবে করবে? প্রথমে কি, হঠাৎ তুমি ধরো রক্তদান শিবির করবে, অ্যানাউন্স করে দিলে যে আগামীকাল রক্তদান শিবির হবে, কিন্তু তার জন্য কিরকম উপাদান লাগবে, কিরকম তোমাকে ব্যবস্থা করতে হবে। প্রথমে রুম প্রয়োজন, ঠিক আছে, প্রথমে রুম প্রয়োজন, অথবা একটা প্যান্ডেল টাইপের করে, হ্যাঁ, সেখানে বেঞ্চ, চেয়ার, টেবিল প্রয়োজন। তারপরে যারা সমস্ত রক্তদান করবে তাদেরকে কিছু খাবার দিতে হবে, কলা যেগুলো দেয় অ্যাকচুয়ালি, সেরকম খাবার দিতে হবে। এইগুলো সব আগে থেকে ব্যবস্থা করতে হবে। তাহলে এইগুলো একটা একটা সব মানে কি ধাপ আছে, সেই ধাপগুলো জানতে হবে। হঠাৎ করে ঘোষণা করে দিলাম রক্তদান শিবির হবে, সবাই চলে এসো, যে চেয়ার নেই, টেবিল নেই, বেঞ্চ নেই, ডাক্তার নেই, সিরিঞ্জ নেই, কিছু নেই, তাহলে এইভাবে হবে না, ঠিক আছে। তাই বলছি প্রথমে তুমি কি বিষয়ে শিক্ষা দেবে, লাইক দ্য কন্টেন্ট, সাবজেক্ট ম্যাটার, মেথড, তার শেখানোর পদ্ধতি কি হবে, এইগুলো শেখানো, যে তুমি এটার পর এটা করবে, এটার পর এটা করবে। এই দিনের মধ্যে তুমি যদি রক্তদান শিবির করো, তোমাকে 15 দিন আগে থেকে সব টার্গেট করতে হবে, সমস্ত গ্রামের লোককে আগে অ্যাওয়ার করতে হবে, মানে সজাগ করতে হবে আমরা এটা করতে চলেছি, তাদের পারমিশন লাগবে, এই সব, ঠিক আছে। তারপরে কি বলছে, ডিসিপ্লিন অ্যান্ড ইভ্যালুয়েশন আর ইন্টিগ্রেটেড উইথ ইট। ডিসিপ্লিন অ্যান্ড ইভ্যালুয়েশন আর ইন্টিগ্রেটেড উইথ ইট মানে তুমি যে বিষয়টা আয়োজন করছো, মানে শিক্ষার যে বিষয়টা আয়োজন করছো, সেই বিষয়ে শিক্ষার্থী এবং শিক্ষক দুই পক্ষকে ডিসিপ্লিন হতে হবে, মানে শৃঙ্খলা পরায়ণ হতে হবে। তুমি যে বিষয়টা আয়োজন করছো শিক্ষার জন্য, শিক্ষাদানের জন্য, সেখানে যে দুটো পক্ষ থাকবে, একটা শ্রোতা, একটা বক্তা, বা শিক্ষক স্টুডেন্ট, এরকম যে দুই পক্ষ থাকে, ওই বিষয়ে দুজনকে সজাগ হতে হবে এবং শৃঙ্খলা পরায়ণ হতে হবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে শিক্ষা বিষয়ে মনে রাখতে হবে। তাহলে আজকের দিনে শিক্ষিত লোক ছাড়া, শিক্ষিত ব্যক্তি ছাড়া, শিক্ষিত এডুকেটেড পারসন, এডুকেটেড অ্যান্ড স্কিলড পিপল ছাড়া কোনো নেশন তার ডেভেলপমেন্ট চিন্তা করতেই পারে না। এবং সেই যে শিক্ষার যে প্রসেসটা কয়েকটা উপাদান নিয়ে চলে, কয়েকটা ধাপ অনুসরণ করে চলে। প্রথমে কন্টেন্ট লাগে, সাবজেক্ট ম্যাটার, দ্বিতীয় মেথড লাগে, প্রসেস অফ টিচিং, ঠিক আছে, লার্নিং টিচিং, এবং ডিসিপ্লিন লাগে।
কেউ কারোর কথা শুনছে না, সবাই নিজের নিজের মতো করে চলছে, কোনো শৃঙ্খলা নেই, সবাই উচ্ছৃঙ্খল পরায়ণ, সেটা সাফল্য আসবে না, সেই প্রসেসটা সাফল্য লাভ করবে না। ঠিক আছে, এখন দেখো বলছে এই যে এখানে হুম, দুজন আছেন, ঠিক আছে, মানে শিক্ষার প্রধান ভূমিকা, শিক্ষার এডুকেশনের প্রধান ভূমিকা কি, এই বিষয়ে দুজন শিক্ষাবিদ, দুজন শিক্ষাবিদ তাদের নিজস্ব মতামত দিয়েছেন। হ্যাঁ, তারা কিছু মতামত দিয়েছেন। সেই দুজন শিক্ষাবিদ কি, একজন হচ্ছে হ্যাভিঘার্স্ট, ঠিক আছে, হ্যাভিঘার্স্ট, আর এটা হচ্ছে নিও গার্টেন। হ্যাভিঘার্স্ট আর নিও গার্টেন, এই যে দুজন শিক্ষাবিদ, তারা দুটি শিক্ষার যে ফাংশন, ইম্পর্টেন্ট ফাংশন অফ এডুকেশন সিস্টেম, এডুকেশন সিস্টেম মানে শিক্ষা শৈলীর, এডুকেশন সিস্টেম শিক্ষা শৈলীর দুটি প্রধান গুরুত্বপূর্ণ ফাংশন তারা ব্যাখ্যা করেছে। কি বলছে, এ মিরর মানে শিক্ষা কি, অ্যাকচুয়ালি শিক্ষা কি, এ মিরর একটা আয়না, আয়নার মতো, এ মিরর দ্যাট রিফ্লেক্ট সোসাইটি, দ্যাট রিফ্লেক্টস সোসাইটি মানে সমাজের, সমাজের যে ক্রিয়াকলাপ, প্রতিনিয়ত যে ক্রিয়াকলাপ, বা a mirror that reflects society as it is, or to be stabilizer of the society, to be stabilizer of the society মানে সমাজের নিয়ন্ত্রক, স্টেবিলাইজার মানে নিয়ন্ত্রক, ঠিক আছে, অফ দ্য সোসাইটি মানে এই শিক্ষা কি, শিক্ষা হচ্ছে সমাজের সমাজকে নিয়ন্ত্রণ করে, শিক্ষা হচ্ছে সমাজকে নিয়ন্ত্রণ করে। তুমি তুমি যেমন শিক্ষায় শিক্ষিত হবে, তোমার সমাজ ঠিক সেই রকম ভাবে এগোবে। যদি গ্রামের প্রত্যেকটা মানুষ আনএডুকেটেড হয়, সেখানে কোনো নিয়ম শৃঙ্খলা থাকবে না, হ্যাঁ, সমাজ সেই রকমই উচ্ছৃঙ্খল পরায়ণ হবে। যদি অর্ধেক মানুষ এডুকেটেড, অর্ধেক মানুষ আনএডুকেটেড হয়, তখন সেই এডুকেটেড মানুষগুলো তারা একরকম সমাজকে উন্নত করবে, চেষ্টা করবে, আর তাদের উন্নতি দেখে যারা আনএডুকেটেড সেকশন, তারাও ওদেরকে অনুসরণ করার চেষ্টা করবে যে না আমরাও ওই রকম হব, তাহলে তারাও আস্তে আস্তে ধীরে 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 এডুকেটেড হয়ে যাবে। অতএব শিক্ষা হচ্ছে স্টেবিলাইজার মানে নিয়ন্ত্রক, যেমন ঘরে স্টেবিলাইজার থাকে না, যে ফ্রিজে বা আরো অন্যান্য জায়গায় স্টেবিলাইজার থাকে, ওটা কি করে, ওটা ওই কারেন্টটাকে নিয়ন্ত্রণ করে, স্টেবিলাইজার, ঠিক আছে, স্টেবিলাইজ করে মানে নিয়ন্ত্রণ করে, স্টেবিলাইজার মানে নিয়ন্ত্রক, ঠিক আছে, রেগুলেটর মানে নিয়ন্ত্রক, সেই রকম শিক্ষা হচ্ছে সমাজের নিয়ন্ত্রক, স্টেবিলাইজার। এটা কে বলছে, ওই হ্যাভিঘার্স্ট আর নিউগার্টেন, এই দুজনকার মত। আর কি বলছে, অ্যান এজেন্ট অফ সোশ্যাল চেঞ্জ or a force directed towards implementing the ideas of society। কি বলছে, an agent of social change or a force directed towards implementing the ideas of society মানে an agent of social change, সোশ্যাল চেঞ্জ মানে সামাজিক পরিবর্তনের একজন এজেন্ট,
ঠিক আছে, সামাজিক পরিবর্তনের একজন এজেন্ট, মানে কি বলবো, অগ্রদূত। দূত, এজেন্ট মানে কি, একটা দূত যাকে বলা যেতে পারে এজেন্ট, ঠিক আছে। দেখো কি বলছে, মানে এটা এটা কেন বলছে, অ্যান এজেন্ট অফ সোশ্যাল চেঞ্জ, মানে সামাজিক পরিবর্তনের একজন দূত। শিক্ষা হচ্ছে একটা দূত কিসের, সামাজিক পরিবর্তনের। কেন, ভেবে দেখো, অনেক প্রাচীনকালে, অতি প্রাচীনকালে কি হতো, তখন একটা সিস্টেম ছিল যে সতীদাহ প্রথা নামক সিস্টেম একটা ছিল, যেখানে আহ, নারীদের স্বামীরা মারা গেলে সেই যে নারী, তাকেও সেই স্বামীর সঙ্গে দাহ করা। তখন মানুষ অতটা শিক্ষিত ছিল না, হুম, সেই জন্য তারা ওটা মেনে নিয়েছে এবং সেই রকম হয়েওছে। কিন্তু এখন শিক্ষা, মানে এখন সমাজ অনেক এডুকেটেড, সমাজে অনেক চিন্তাধারা বদলে গেছে, সমাজের মানুষ, সমাজে বসবাসকারী মানুষের মধ্যে চিন্তাধারা অনেক বদলে গেছে। সেই বদলে যাওয়ার ফলে, এবং কেন বদলেছে, কারণ মানুষের মনের মধ্যে শিক্ষার প্রবেশ ঘটেছে, মানুষের মনের মধ্যে শিক্ষার প্রবেশ ঘটেছে। শিক্ষা মানুষকে চিন্তা করতে শিখিয়েছে কোনটা করণীয় কোনটা অকরণীয়। আদেও কি ওই যে মৃতা স্বামী মৃত হলে সেই শয্যাতেই, হ্যাঁ সেই শয্যাতেই, মানে যেখানে দাহ শয্যাতেই তার স্ত্রীকে আহ, যে যদি দাহ করা হয়, তাতে কি আদৌ কোনো পুণ্য আছে? এটা কি সত্যিই পুণ্য কর্ম, নাকি শুধুই একটা ব্রাহ্মণ্যবাদকে প্রাধান্য দেওয়া? এইরকম মানুষের মনের মধ্যে জেগে উঠেছে। হ্যাঁ, তারপরে সেই সমস্ত কুপ্রথা, হ্যাঁ, অত্যন্ত বিপজ্জনক প্রথা, দুঃখদায়ক প্রথা, সেগুলো আস্তে আস্তে অবলোপ হয়েছে, লোপ হয়ে গেছে, মানে বাধ্য হয়েছে সেগুলো লুপ্ত হতে। তার মানে কি, এটা কেন হয়েছে, যতদিন মানুষের মধ্যে সেই শিক্ষা ছিল না, ততদিন মানুষ আহ, কি বলবো, প্রতিবাদ করতে পারেনি। যখন মানুষ আস্তে আস্তে শিক্ষিত হয়েছে, একত্রিত হয়েছে, একজন শিক্ষিত হলে হবে না, তোমাকে মেজর একটা লাগবে, হ্যাঁ, মেজর, মেজরিটি লাগবে। অতএব যখন দুজন শিক্ষিত হয়েছে তারা কিন্তু পারেনি, তিনজন চারজন পাঁচজন তখনও পারেনি। সমাজের যখন একাধিক, 100 জনের মধ্যে যখন 55 জন এটাকে সাপোর্ট করেছে, শিক্ষিত, মানে শিক্ষিত মানসিকতায় সাপোর্ট করেছে, তখনই কিন্তু এই পরিবর্তন আসতে বাধ্য হয়েছে। তাই দেখো বলছে, তখন বলপূর্বক সেই আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করেছে যে না, এটা অন্যায় প্রথা, এটাকে করা যাবে না। তাই দেখো আরেকটা বলছে, ফোর্স, এ ফোর্স একটা শক্তি, ডাইরেক্টেড টুয়ার্ডস ইমপ্লিমেন্টিং দ্য আইডিয়াস অফ সোসাইটি, মানে ইমপ্লিমেন্টিং দ্য আইডিয়াস, মানে সমাজের যেগুলো করণীয়, যেগুলো কর্তব্য, সেই আইডিয়াগুলোকে ইমপ্লিমেন্ট মানে কার্যকর করা, কার্যকর করা। তাহলে শিক্ষা হচ্ছে সমাজের নিয়ন্ত্রক, স্টেবিলাইজার অফ দ্য সোসাইটি। আর আরেকটা হচ্ছে যে an agent of social change or a force directed towards implementing the basic ideas of society। হুম, পরে কি বলছে দেখো, যে একজন আছে জর্জ পাইনে, পেইনে, জর্জ পেইনে, তিনি একজন সোশিওলজিস্ট, সমাজবিদ, সমাজতত্ত্ববিদ। জর্জ পেইনে একজন সোশিওলজিস্ট, তিনি শিক্ষার তিনটে ফাংশন ব্যাখ্যা করেছেন। তিনি শিক্ষার তিনটি ফাংশন ব্যাখ্যা করেছেন। কি কি সেই ফাংশন, তিনটি ফাংশন কি কি? বলছে অ্যাসিমিলেশন অফ ট্র্যাডিশন, অ্যাসিমিলেশন অফ ট্র্যাডিশন। অ্যাসিমিলেশন মানে কি? অ্যাসিমিলেশন মানে কি?
কে বলতে পারে অ্যাসিমিলেশন মানে? সমীভবন স্যার। সমীভবন বা সমীভবনটা মানে কি? সমীভবন মানে আমার কথা শোনা যাচ্ছে? অ্যাসিমিলেশন মানে হচ্ছে আত্মীকরণ, মানে কোন একটা সিস্টেমকে নিজের মধ্যে মানে গ্রহণ করে নেওয়া, মানে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেওয়া, মানে কি বলবো, আত্মীকরণ মানে কি, মানে ওই ওই সিস্টেমটার সঙ্গে মানিয়ে নেওয়া, সেটাকে ধরে রাখা। একটা পূর্ব প্রথা চলে আসছে, ঠিক আছে, একটা প্রাচীন প্রথা প্রথা চলে আসছে, সেই প্রথার বিরুদ্ধে না গিয়ে ওই প্রথাটার সঙ্গে নিজেকে হ্যাবিচুয়েট করা, নিজেকে মানিয়ে নেওয়া, এটা হচ্ছে অ্যাসিমিলেশন, আত্মীকরণ। ঠিক আছে। আর কি বলছে, মানে ট্র্যাডিশন মানে কি ঐতিহ্যের, হুম, বা ঐতিহ্য, ট্র্যাডিশন ঐতিহ্য বা সংস্কৃতি, তার অ্যাসিমিলেশন মানে আত্মীকরণ, সংরক্ষণ করা, সংরক্ষণ করা, ঠিক আছে। ডেভেলপমেন্ট অফ নিউ সোশ্যাল প্যাটার্নস, development of new social patterns, creative and constructive role, ঠিক আছে, ক্রিয়েটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ রোল, মানে কনস্ট্রাকটিভ, ক্রিয়েটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ রোল মানে কি বক্তব্য, বলছে প্রথমটা হচ্ছে যে অ্যাসিমিলেশন অফ ট্র্যাডিশন, যেমন ধরো যে প্রাচীনকালে, ঠিক আছে, প্রাচীনকালে কি হতো, প্রাচীনকালে যেমন গুরুকুল ব্যবস্থা ছিল, সেই গুরুকুল ব্যবস্থায় কি হতো না, বালকরা গুরুগৃহে গিয়ে অধ্যয়ন করত, বালকরা গুরুগৃহে গিয়ে অধ্যয়ন করত, হুম, সেখানে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করত, গুরুর কথা অনুযায়ী তারা চলতো, সমস্ত আচরণ শিখতো, চলতো। অতএব সেই প্রথাটাকে অবলোপ না করে সেটাকে ধরে রাখা। এখনকার দিনে কি হয়, ছাত্র মানে শিশুরা প্রথম থেকেই 2 বছর 3 বছর হলো মোবাইল দাও, না হলে খাবো না, এইসব, এইগুলো তো ব্রেনের ক্ষতিকর, ব্রেনকে নষ্ট করে দেয়। তখনকার দিনে 8 বছর হলো মানে উপনয়ন সংস্কার হয়ে গেল, তারপরে গুরু গৃহে গিয়ে শিক্ষা, শিক্ষা গ্রহণ, গুরুর কথা মতো সবকিছু আচরণ করা। তাহলে ওই সিস্টেমটা ধরে থাকলে সমাজ একটা অন্য রূপ ধারণ করবে, ঠিক আছে, সবাই শিক্ষিত হবে। মানে কি, গুরু কখনো খারাপ কাজ শেখাতেই পারে না, মানে খারাপ কাজ শেখায় না। অবশ্যই সেরকম গুরু হতে হবে, এখন আবার অনেক রকমের গুরু আছে যারা আহ, খারাপ কাজে লিপ্ত থাকে নিজেরাই, হুম, সেগুলো বৈদিক গুরু হতে হবে, ঠিক আছে, বৈদিক গুরু, যারা বেদ অনুযায়ী যারা আচরণ করে। তাই বলছে অ্যাসিমিলেশন অফ ট্র্যাডিশন মানে ঐতিহ্যকে আত্মস্থকরণ করা, ঐতিহ্যকে আত্মস্থকরণ করা, তাকে গ্রহণ করা, তাকে বোঝা যে এটা আমার জন্য এবং সমাজের জন্য উপকারী, হুম, আর যেগুলো বর্জনীয় সেগুলোকে বর্জন করা, এটা আগে বুঝতে হবে। তারপরে কি বলছে, ওই বিষয়ে আরো যেমন ধরো কিছু কিছু আচরণ ভারতে কি হয়, ভারতে মানে ভারতের যে ট্র্যাডিশন, গুরুজনকে সম্মান করা, তাদেরকে প্রণাম করা, একটা পরিবারকে নিয়ে একসঙ্গে চলা, ঠিক আছে, উৎসব, বিভিন্ন পুজো অর্চনা, এইগুলোকে ভালো করে উদযাপন করা, একসঙ্গে আনন্দ করা, হ্যাঁ, যোগ, ধ্যান ইত্যাদি আচরণ করা, হুম, এবং আমার যে পরবর্তী জেনারেশন তাকেও একই শিক্ষায় শিক্ষিত করে তোলা, এইগুলো হচ্ছে ভারতের ট্র্যাডিশন। কিন্তু অন্যান্য দেশে যাও,
যেগুলো নাম করলাম আমেরিকা, সেখানে গুরুজনদের প্রতি শ্রদ্ধা বা একটা পরিবারে একসঙ্গে আনন্দ করে থাকা, এইসব কিন্তু ওখানে নেই। পারিবারিক মেলবন্ধন ওখানে নেই। হুম সেখানে পারিবারিক মেলবন্ধন তেমন থাকে না। হ্যাঁ, তারা নিজের উপর নির্ভরশীল, মানে নারী পুরুষ উভয়ই, সেই জন্য কেউ কাউকে তেমন কেয়ার করে না। যার যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজন মিটিয়ে, যদি তোমার মধ্যে মানে অশান্তি সৃষ্টি হয়, মানে মনের মিল না হয়, বাস তুমি তোমার রাস্তা ধরো, আমি আমার রাস্তা ধরলাম, তাহলে ওখানে এইসব ট্র্যাডিশন নেই। কিন্তু ভারতে এগুলো আছে, অ্যাসিমিলেশন অফ ট্র্যাডিশন, এটাই হচ্ছে তার বক্তব্য। ডেভেলপমেন্ট অফ নিউ সোশ্যাল প্যাটার্নস। হুম মানে নিউ সোশ্যাল প্যাটার্ন, প্যাটার্ন মানে কি? প্যাটার্ন মানে ধারা বা রীতি, ধারা বা রীতি। নিউ সোশ্যাল প্যাটার্ন, নতুন সামাজিক ধারা বা রীতির ডেভেলপমেন্ট, মানে উন্নতি, উন্নতি করা, বিকাশ করা। নিউ সোশ্যাল প্যাটার্ন, ঠিক আছে, মানে সামাজিক নতুন রীতি নীতি ধারার বিকাশ ঘটানো। না কিরকম? এটাকে যদি এরকম বলি, কি হবে, যে এডুকেশন নট অনলি প্রিজার্ভ দ্য ওল্ড ট্র্যাডিশন, প্রিজার্ভ, এডুকেশন নট অনলি প্রিজার্ভ দ্য ওল্ড ট্র্যাডিশন। দেখো খুব ইজি লেখা হয়েছে, এডুকেশন নট অনলি প্রিজার্ভ, মানে এই শিক্ষা কেবলমাত্র পুরনো ওল্ড ট্র্যাডিশনকে প্রিজার্ভ করে না, পুরনো ঐতিহ্যকে ধারণ করে না, বাট অলসো হেল্প in the creation of new social pattern suitable for the changing world। ঠিক আছে, একদম ইজি, ঠিক আছে। and but also helps, মানে এডুকেশন হেল্পস, এডুকেশন সাহায্য করে in the creation of new social pattern। মানে সমাজের নিউ সোশ্যাল প্যাটার্নকে ক্রিয়েট, মানে সৃষ্টি করতে সাহায্য করে, তৈরি করতে সাহায্য করে। সুইটেবল ফর দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড, সুইটেবল যেটা বিশ্বকে চেঞ্জ করার জন্য সুইটেবল, যেটা সমগ্র পৃথিবীকে চেঞ্জ করার জন্য সুইটেবল, সেই রকম কিছু সামাজিক রীতিনীতির নতুন নতুন ধারাকে সে সৃষ্টি করতে পারে। কেবলমাত্র যে পুরনো ধ্যান ধারণা সামাজিক রীতিনীতি তাকেই ধরে থাকে এমন নয়, নতুন কিছু কিছু ধ্যান ধারণাকেও সে প্রকাশ করতে সহায়তা করে, যার দ্বারা সমগ্র পৃথিবীতে নতুনত্ব ফুটে ওঠে, ঠিক আছে, চেঞ্জ হতে সাহায্য করে, এরকম। কিরকম? যেমন ধরো আগে কিরকম ছিল, আগে সমাজে নারীরা ঘর থেকে বের হতো না, তাদের সেই নিয়ম ছিল না, বের হওয়ার নিয়ম ছিল না, তাদেরকে বের হতে দেয়া হতো না। হ্যাঁ, বর্ণভেদ, যে বর্ণের মধ্যে যে বৈষম্য, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই যে চতুর্বর্ণ, এদের মধ্যে চরম বৈষম্য ছিল। যারা শূদ্র তারা মন্দিরে যেতে পারতো না, ওঠা তাদের নিয়ম ছিল না, পারমিশন ছিল না। হুম কিন্তু ব্রাহ্মণরা উঠতে দিত না। কিন্তু এখন এখন সেই সিস্টেম কিন্তু নেই। এখন তারাও যেমন আনন্দ করে আর অন্যান্যরাও আনন্দ করে, ঠিক আছে। দেখো, কারণ ওই যে সিস্টেমটা সমাজের পক্ষে উন্নতিকর নয়। আজকে যারা শূদ্র তারা যদি সত্যিই জেগে ওঠে যে না, আমরা কেন উঠতে পারবো না, আমরাও মানুষ তোমরাও মানুষ, কেন আমরা উঠতে পারবো না মন্দিরে, এইরকম যদি জেগে ওঠে, হিংসাত্মক রূপ নেয়, সেটা সমাজের পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়াবে, সমাজের পক্ষে অপ্রীতিকর হয়ে দাঁড়াবে। সেই জন্য তাই হুম তাই ওই যে সিস্টেমটাকে চেঞ্জ করেছে, মানে যে নতুন একটা রীতিনীতি বিকাশ ঘটেছে সমাজে, যার দ্বারা, যে রীতিনীতির দ্বারা
যে রীতিনীতির দ্বারা সমাজের ওই সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে এবং এর দ্বারা সমাজ অনেকটা মুক্ত মনের হয়ে গেছে, হ্যাঁ, ওপেন মাইন্ডেড হয়ে গেছে, যাতে সমস্ত মানুষ একসঙ্গে আনন্দ করতে পারে, এই ভাগ করে নিতে পারে আনন্দকে। ক্রিয়েটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ রোল। ক্রিয়েটিভ মানে কি? মানে সৃজনশীল। ক্রিয়েটিভ সৃজনশীল। ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা, আর ক্রিয়েটিভ মানে সৃজনশীল। অ্যান্ড কনস্ট্রাকটিভ মানে হচ্ছে গঠনমূলক রোল। এই শিক্ষা একটা সৃজনশীলের রোল প্লে করে এবং কনস্ট্রাকটিভ একটা গঠনমূলক রোল প্লে করে, ঠিক আছে? যেমন বলছে এমলে দুরখেম established ideas on transmission of society's norms and values as the major function of society. He also acknowledged education as a training for specialized role, including adopting some occupation for livelihood. Education is the required to perform the function of culture transmission and enrichment, acceptance and reformulation, change and reconstruction. The process why the young generation learns the traditional way of society is called enculturation, and it differs from the society to society. আচ্ছা, কি বক্তব্য? হুম মানে এই যে একজন সমাজবিদ বা সমাজবিজ্ঞানী এমিল এমিল দুরখেইম, কি নাম? এমিল দুরখেইম, ঠিক আছে? এমিল দুরখেইম এর বক্তব্য কি? এর বক্তব্যটা হচ্ছে এরকম যে শিক্ষার মূল কাজ কি, ঠিক আছে? শিক্ষার মূল কাজ হচ্ছে ট্রান্সমিশন অফ সোসাইটিজ নর্ম অ্যান্ড ভ্যালুজ। দেখো, ট্রান্সমিশন মানে স্থানান্তর করা, ঠিক আছে? স্থানান্তর করা। কি কি স্থানান্তর করবে? নর্মস, রীতিনীতি অ্যান্ড ভ্যালুজ, ঠিক আছে? মূল্যবোধ। নর্মস রীতিনীতি এবং ভ্যালুজ মূল্যবোধ। সমাজের রীতিনীতি এবং মূল্যবোধগুলিকে স্থানান্তর করা। কার জন্য স্থানান্তর করবে? না পরবর্তী প্রজন্মের জন্য, নতুন প্রজন্মের জন্য, ঠিক আছে? আর কি বলছে? মানে এই যে পরবর্তী যে নতুন প্রজন্ম, যারা নবীন, যারা তরুণ, যারা জন্ম নিচ্ছে, যারা বেড়ে উঠছে, তাদের মধ্যে এমন শিক্ষা ঢুকিয়ে দাও, এমন মূল্যবোধ ঢুকিয়ে দাও, তারা যেন নতুন করে বাঁচতে পারে, তারা যেন একটা নতুন ধ্যান ধারণার সঙ্গে পরিচিত হয়ে বাঁচে এবং সমাজকে পরিবর্তন করতে সাহায্য করে, সমাজকে পরিবর্তন করে। এই রকম তুমি তাদের মধ্যে শিক্ষা প্রদান করো। মানে শিক্ষার এটাই হচ্ছে একটা মূল লক্ষ্য। কার মতে বললাম? এটা হচ্ছে এমিল দুরখেইম। এমিল দুরখেইম মানে শিক্ষার মধ্যে এই সৃজনশীল এবং গঠনমূলক ভূমিকাটা আছে। যদি সমাজে শিক্ষা বলে কিছু না থাকতো, সবাই অশিক্ষিত, সেই রকম একটা নোংরা পরিবেশ তৈরি হতো। হ্যাঁ, নোংরা পরিবেশ তৈরি হতো। কিন্তু শিক্ষা বলে কিছু একটা আছে, সেই শিক্ষা যদি শিশু মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, প্রকৃত শিক্ষা, তাহলে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সেই শিশুরা আজকের দিনের নতুন প্রজন্ম, তারা কালকে গিয়ে অবশ্যই সমাজকে পরিবর্তন করবে। অতএব এই যে আজকে মানে ভবিষ্যতে সমাজ যে পরিবর্তন হবে, নতুন সমাজ সৃষ্টি হবে, তার কারণ কি? এই শিক্ষা। এই শিক্ষাই হচ্ছে তার মূল কারণ, ঠিক আছে?
এরপরে দেখো আমরা পড়ব যে factors determining educational aims, মানে educational aims মানে শিক্ষা educational aims, শিক্ষার যে লক্ষ্য, শিক্ষার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা ফুলফিল করার জন্য কতকগুলো ফ্যাক্টর প্রয়োজন হয়, কতকগুলো উপাদান প্রয়োজন হয়, ফ্যাক্টর উপাদান, সেই উপাদানগুলোর উল্লেখ, নির্ধারণ, ডিটারমাইনিং, নির্ধারণ করা, মানে শিক্ষার যে লক্ষ্য বা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে পৌঁছাতে গেলে, শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে পৌঁছাতে গেলে আমাকে কতকগুলো ফ্যাক্টর মানে উপাদান আমাকে উল্লেখ করতে হবে, আমাকে নির্ধারণ করতে হবে। by these factors I can achieve my aims, ঠিক আছে, এই ফ্যাক্টরগুলোর দ্বারা, এই উপাদানগুলোর দ্বারা আমি আমার যে লক্ষ্য সেখানে আমি পৌঁছাতে পারবো। কি বলছে দেখো, education is the mostly a planned and purposeful activity, উদ্দেশ্যমূলক, purposeful মানে পরিকল্পিত, education is mostly a planned and purposeful activity, ঠিক আছে, মানে পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক activity, হ্যাঁ, ক্রিয়া। educational aims are necessary is giving direction to unique activities which are determined by the following factors। কি বলছে, কি বলছে দেখো, যে educational aims are necessary in giving direction, মানে educational aims are necessary, ঠিক আছে, aims মানে শিক্ষার যে মূল উদ্দেশ্যগুলো কি না নেসেসারি, বা শিক্ষার মূল উদ্দেশ্যতে পৌঁছানোর জন্য নেসেসারি মানে প্রয়োজন হয় একটা ডিরেকশন, একটা মূল মার্গ, একটা একটা মূল দিশা, একটা মূল পথ, হ্যাঁ, ইউনিক পথ, যার দ্বারা তুমি সেই শিক্ষার মূল লক্ষ্যে পৌঁছাতে পারবে। না সেইগুলো কি, ফিলোসফি, প্রথম হচ্ছে ফিলোসফি, দর্শন। Philosophy and education are the two sides of a coin. Philosophy is the main factor that determines the aim of education. Education is termed to be the best means for propagation of philosophy. কি বলছে দেখো, খুব সহজ এবং অনেক গুরুত্বপূর্ণ, না কিরকম, philosophy and education are the two sides of a coin, ইজি, একটা কয়েনেরই দুটো দিক মাত্র, দুটো সাইড, দুটো দিক মাত্র। ফিলোসফি, দর্শন এবং শিক্ষা, দর্শন এবং শিক্ষা একটি কয়েনের দুটো দিক মাত্র। ফিলোসফি ইজ দ্য মেইন ফ্যাক্টর, হ্যাঁ, ফিলোসফি ইজ দ্য মেইন ফ্যাক্টর দ্যাট ডিটারমাইন্স দ্য এইম অফ এডুকেশন, মানে দর্শন হচ্ছে মূল উপাদান, দর্শন হচ্ছে মূল উপাদান that determines the aim of education, যা শিক্ষার মূল লক্ষ্যকে নির্ধারণ করে। that determines মানে নির্ধারণ করে the aim of education, মানে শিক্ষার মূল লক্ষ্যকে নির্ধারণ করে, ঠিক আছে। education is the termed to be the best means for propagation of philosophy। কি বক্তব্য, বলছে education is the termed to be the best means for propagation of philosophy, মানে propagation of philosophy মানে দর্শনের যে চিন্তাধারা, দর্শনের propagation মানে চিন্তাধারা, propagation
দর্শনের যে চিন্তাধারা সেটা কি করবে না বাস্তবে রূপান্তর করার জন্য এডুকেশন একটা মাধ্যম, টার্ম মানে মাধ্যম। এডুকেশন ইজ টার্মড, এডুকেশন হচ্ছে একটা টার্ম মানে মাধ্যম। কি মাধ্যম? টু বি দ্য বিস্ট মিনস, টু বি দ্য বিস্ট মিনস মানে বাস্তবে রূপায়ণ করার জন্য, ফর প্রপোগেশন অফ ফিলোসফি মানে দার্শনিক চিন্তাধারাগুলিকে বাস্তবে রূপায়ণ করার জন্য এডুকেশন হচ্ছে একটা মাধ্যম। তাহলে কি হলো? ফিলোসফি এবং এডুকেশন আর বোথ সাইড অফ এ কয়েন, টু সাইডস অফ এ কয়েন, একটাই কয়েনের দুটি দিক মাত্র। ফিলোসফি হচ্ছে মেইন ফ্যাক্টর শিক্ষার, মানে শিক্ষার যে উদ্দেশ্য, শিক্ষার যে লক্ষ্য, তার মূল ফ্যাক্টর উপাদান হচ্ছে ফিলোসফি। ফিলোসফি হচ্ছে মূল উপাদান কিসের? না শিক্ষার। আর এডুকেশন, শিক্ষা কি করে? শিক্ষা দার্শনিক চিন্তাধারাকে এই সমাজে বাস্তবায়িত করতে সাহায্য করে। দ্বিতীয় কি? হিউম্যান নেচার। আচ্ছা, এটাকে যদি একটু উদাহরণ দিয়ে বলা যায়, দেখো শিক্ষা আবার অনেক রকমের আছে। ধরো অধ্যাত্মবাদী, আদর্শবাদী, আইডিয়ালিস্ট, আদর্শবাদী, তারা কি মনে করে? যেমন ধরো এখন যে অনেক প্রতিষ্ঠান আছে, ইসকন আছে, মায়াপুর আছে, এদের কি বক্তব্য? এদের বক্তব্য হচ্ছে কৃষ্ণ সেবার মধ্যে ভগবান কৃষ্ণকে সেবা করো, জীবের সেবার মাধ্যমে ভগবান কৃষ্ণের সেবা করো, এবং মানুষের মধ্যে সেই আধ্যাত্মিক ভাবটাকে জাগিয়ে তোলো। তার দ্বারাই মানুষের বিকাশ হবে, তার দ্বারাই মানুষের চারিত্রিক বিকাশ হবে, চারিত্রিক বৈশিষ্ট্যের বিকাশ হবে। আর যারা রিয়েলিস্ট মানে বাস্তববাদী, যারা রিয়েলিস্ট বাস্তববাদী, তারা কি মনে করে? তাদের বক্তব্য এই যে চারিদিকে যে পরিবেশ ভিত্তিক যে জ্ঞান, বাস্তবে যে জ্ঞান আছে, ঠিক আছে, কার সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে, আজকে অক্সিজেনের অভাব, গাছ লাগাতে হবে, এই যে বাস্তবে বাস্তব সিচুয়েশনকে পরিলক্ষিত করে, হ্যাঁ, অবজার্ভ, হ্যাঁ, দেখে সেই অনুযায়ী আচরণ করো, এটাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। এরকম বিভিন্ন আছে, ঠিক আছে। পরবর্তী হিউম্যান নেচার। হিউম্যান নেচার কি বলছে? it is closely linked with philosophy. For example, idealists regard unfolding of the divine in man as the aim of education. দেখো আগের যেটা বললাম সেটাই বলছে, ইট ইজ ক্লোজলি লিঙ্কড উইথ ফিলোসফি, মানে এই যে হিউম্যান নেচার মানে মানব প্রকৃতি, মানব প্রকৃতি এটা ফিলোসফির সঙ্গে খুব লিঙ্কড, মানে লিঙ্কড মানে যে সংযুক্ত, সংযুক্ত, ঠিক আছে। মানে মানব প্রকৃতি, হ্যাঁ, হিউম্যান নেচার, মানব প্রকৃতি, এটা ফিলোসফির সঙ্গে খুব কি বলবো নিবিড় ভাবে যুক্ত। যেমন ওই আগেই বললাম যে আইডিয়ালিস্ট, যিনি আদর্শবাদী, তিনি কি করেন? তিনি আনফোল্ডিং দ্য ডিভাইন ইন এ ম্যান, মানে মানুষের মধ্যে যে আধ্যাত্মিক ভাব আছে, ডিভাইন মানে আধ্যাত্মিকতা, ঠিক আছে, ডিভাইন, সেই ভাবটাকে আনফোল্ড করতে চায়, মানে বিকাশ করতে চায়। আর এটাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। মানে ভাবো যে যারা আইডিয়ালিস্ট, তাদের 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 মতে শিক্ষা বলতে কি? যারা আইডিয়ালিস্ট, যারা আদর্শবাদী, তাদের মতে শিক্ষা বলতে কি? আনফোল্ডিং অফ এডুকেশন, না আনফোল্ডিং অফ দ্য ডিভাইন, মানে আধ্যাত্মিকতার বিকাশ ইন ম্যান, মানুষের মধ্যে, অ্যান্ড অ্যাজ দ্য এইম অফ এডুকেশন, এটাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। তাহলে আইডিয়ালিস্টের মতে শিক্ষার মূল উদ্দেশ্য কি? না আনফোল্ডিং দ্য ডিভাইন ইন ম্যান, আনফোল্ডিং
অফ দ্য ডিভাইন ইন ম্যান, মানুষের মধ্যে আধ্যাত্মিকতার বিকাশ। হুম, পরে কি বলছে দেখো 3 নম্বরটা, সোশিও কালচার ফ্যাক্টরস অ্যান্ড প্রবলেমস। সোশিও কালচার ফ্যাক্টরস অ্যান্ড প্রবলেমস অর্থাৎ education has to preserve and transmit the cultural heritage and traditions from one generation to another. Education has to preserve the transmit preserve and transmit the cultural heritage and tradition from one generation to another. কি বলছে? বলছে এডুকেশন প্রিজার্ভ করে, হ্যাজ টু প্রিজার্ভ মানে শিক্ষা ধরে রাখে এবং স্থানান্তর করে। শিক্ষা ধরে রাখে এবং কি করে স্থানান্তর করে। মানে কি, মানে শিক্ষা ধরে রাখে এবং স্থানান্তর করে মানে ধরো প্রাচীন রীতিনীতিকে শিক্ষা প্রিজার্ভ করে। প্রাচীন ধরো আমাদের গ্রামে একটা পুজো হয়, সেই পুজোটা আমার পূর্ব জেনারেশন করে আসছে, আমরা করে আসছি। অতএব এই যে একটা রীতি, এই যে একটা রেওয়াজ, এই যে সিস্টেম, এটা আমরা যেমন প্রিজার্ভ করছি, ধরে রাখি, তেমনি এটা ট্রান্সমিট করতে হবে, মানে পরবর্তী প্রজন্মের মধ্যে এটাকে বুঝিয়ে দিতে হবে যেটা তোমাদেরও করা উচিত, ফ্রম ওয়ান জেনারেশন টু ওয়ান জেনারেশন। অতএব সোশিও কালচার ফ্যাক্টরস অ্যান্ড প্রবলেমস, সোশিও কালচার মানে সামাজিক, যে সামাজিক এবং সাংস্কৃতিক যে উপাদান, সেইগুলোকে আমাদের জেনারেশনে যেমন ধরে রাখতে হবে বা ধরে রাখতে সাহায্য করে এই শিক্ষা, তেমনি সেটা এই শিক্ষার দ্বারাই সেটা পরবর্তী প্রজন্ম তাকে ট্রান্সমিট করতে হবে, স্থানান্তর করতে হবে পরবর্তী প্রজন্মে। 4 নম্বর কি আছে, রিলিজিয়াস ফ্যাক্টর। In ancient India, Buddhism emphasized the inculcation of the ideals of religion, such as ahimsa and truth, into the prevailing educational system. কি বলছে, ইন অ্যানসাইন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতে, বুদ্ধিজম emphasized the inculcation of the ideals of religion, such as ahimsa and truth, into the prevailing educational system. কি বক্তব্য, মানে রিলিজিয়াস ফ্যাক্টর মানে কি, ধর্মীয় উপাদান। রিলিজিয়াস ফ্যাক্টর মানে ধর্মীয় উপাদান। কি বলছে, বলছে ইন অ্যানসাইন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতে, বুদ্ধিজম এমফেসিসড মানে ওই বৌদ্ধ ধর্ম, মানে বৌদ্ধ ধর্ম তিনটি বিষয়কে, তিনটি বিষয়কে তারা শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করেছিল। কি না, প্রথম হচ্ছে যে অহিংসা, তারপরে ট্রুথ সত্য, আর একটা হচ্ছে কম্পেশন মানে সহানুভূতি, কম্পেশন মানে সহানুভূতি। প্রিভিলিং এডুকেশনাল সিস্টেম, প্রিভিলিং মানে যুক্ত করেছিল, প্রিভিলিং এডুকেশনাল সিস্টেম। তাহলে কি হচ্ছে দেখো, সাচ আজ অহিংসা, ট্রুথ অ্যান্ড কম্পেশন মানে সহানুভূতি। অহিংসা, সত্য এবং সহানুভূতি, এই তিনটে অংশ এডুকেশনাল সিস্টেমের মধ্যে তারা প্রিভিলিং মানে ধারণ করেছিল বা যুক্ত করেছিল।
বৌদ্ধরা। ফলে কি হয়েছে, এই এই তিনটি ভাব মানুষের মধ্যে আস্তে আস্তে বিকাশ করার ফলে একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করবে, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বে, ঠিক আছে, সকলের মধ্যে দায়িত্ববোধ জেগে উঠবে, তাহলেই সমাজ উন্নত হবে। মানে এর দ্বারা মানুষকে অনেক দৃঢ় করা যায়, এর দ্বারা মানুষকে অনেক দৃঢ় করা যায়, যার মধ্যে অহিংসা থাকবে না, সত্য কথা বলবে। পরে কি বলছে দেখো, পলিটিক্যাল ideologies the educational aims of a democratic political system can be quite different from that of an autocratic political step up. আচ্ছা, the educational aims of a democratic political system, দেখো শিক্ষার লক্ষ্য কোথায় না, ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম। ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক রাজনৈতিক সিস্টেমে, গণতান্ত্রিক রাজনৈতিক সিস্টেমে, ঠিক আছে। কি বলছে, can be quite different from that of an autocratic political step up. কি বলছে দেখো, যে that of an autocratic political step up, autocratic political step up, that of an autocratic political step up। আচ্ছা, মানে মূল বক্তব্য হচ্ছে যে এই যে গণতান্ত্রিক যে রাষ্ট্র, ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম মানে যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে, সেখানে কি হয়, সেখানে সাধারণত মানুষ স্বাধীনভাবে চিন্তা করে, কেউ কারোর উপরে চাপিয়ে দিতে পারে না। আমি কিরকম ধর্ম আচরণ করব এই সমস্ত বিষয় সে নিজে নির্ধারণ করে, অন্য কেউ তার উপরে কর্তৃত্ব দেখাতে পারে না। এবং আর যেখানে ধরো স্বৈরাচারী শাসন ব্যবস্থা আছে, স্বৈরাচারী শাসন ব্যবস্থা, সেখানে কিন্তু শাসক যেমন ভাবে চাইবে মানুষ সেইভাবেই কিন্তু নিজেকে গড়ে তুলতে বাধ্য হবে, মানুষ যেমন ভাবে চাইবে সেইভাবেই মানুষ নিজেকে গড়ে তুলতে বাধ্য হবে, এটা হচ্ছে বিষয়। অতএব শিক্ষা কি করে, শিক্ষা নাগরিকের যে দায়িত্ববোধ সেটা গড়ে তুলতে সাহায্য করে, এটা স্বাধীন চিন্তা করতে সহায়তা করে, সমাজের উন্নতিমূলক ভাবনা চিন্তা করে, এইগুলো হচ্ছে শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পলিটিক্যাল আইডিওলজিসে, ঠিক আছে। আর এক্সপ্লোরেশন অফ নলেজ মানে জ্ঞানের বিস্তার, ঠিক আছে, জ্ঞানের বিস্তার, এগুলো বলার কিছু নেই না। কিরকম, নলেজ ইজ মাস্ট ফর গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, হেলদি adjustment in a life, modification of behavior, self-awareness, and for social growth. It is also a source of happiness. খুব দেখো ইজি বলছে, এক্সপ্লোরেশন অফ নলেজ, জ্ঞানের বিস্তার। কি করে, তোমার মধ্যে যদি জ্ঞান থাকে এবং সেটা যদি বিস্তার করো, চারদিকে ছড়িয়ে দাও, তোমার কি হবে, knowledge is must for good interpersonal relationship. Knowledge is must for good, knowledge is must মানে এই জ্ঞান অবশ্যই ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মানে আভ্যন্তরীণ সম্পর্কের জন্য অবশ্যই গুড।
আভ্যন্তরীণ সম্পর্ক, আমরা পরস্পরের মধ্যে একটা খুব ভালো সম্পর্কে যুক্ত আছি, তার জন্য এই নলেজ অবশ্যই গুড, ভালো। হেলদি অ্যাডজাস্টমেন্ট ইন এ লাইফ, এবং সুস্থ অ্যাডজাস্টমেন্ট লাইফ ইন এ লাইফ, মানে জীবনে একটা কি বলবো অ্যাডজাস্টমেন্ট, কি বলছি দেখো, হেলদি অ্যাডজাস্টমেন্ট। হেলদি অ্যাডজাস্টমেন্ট মানে কি, মানে মানে উন্নত উন্নত মানের একটা অ্যাডজাস্টকে বাংলায় কি বলা হয়, অ্যাডজাস্ট কি হয় বাংলা অ্যাডজাস্ট, যা মানে মানে মানিয়ে নেওয়ার ক্ষমতা, অ্যাডজাস্টমেন্ট ইন এ লাইফ। মানে এই শিক্ষার দ্বারা, যার মধ্যে শিক্ষা আছে, সে সমাজের সর্বত্র নিজেকে মানিয়ে নিতে পারে, ঠিক আছে। এবং মডিফিকেশন অফ বিহেভিয়ার, নিজের ব্যবহার আচরণে পরিবর্তন, মডিফাই করা। সেলফ অ্যাওয়ারনেস, নিজেকে সচেতন করে তোলে এই শিক্ষা। অ্যান্ড ফর সোশ্যাল গ্রোথ, এবং সামাজিক বিকাশ। এবং ইট ইজ অলসো এ সোর্স অফ হ্যাপিনেস, এবং এটাও একটা সুখের একটা আলাদা উৎস। ইটস অলসো এ সোর্স অফ হ্যাপিনেস, এটা একটা সুখের একটা উৎস, ঠিক আছে। নলেজ ইজ মাস্ট ফর গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, হেলদি অ্যাডজাস্টমেন্ট ইন লাইফ, modification of behavior, self awareness, and for social growth. It's also a source of happiness, ঠিক আছে। মানে হ্যাপিনেসের একটা সোর্স, উৎস, সুখের একটা উৎস। আর ভোকেশনাল 7 নম্বর, ভোকেশনাল কি বলছে, এডুকেশন শুড প্রিপেয়ার দ্য চাইল্ড টু আর্ন হিজ লাইভহুড অ্যান্ড মেক হিমসেলফ মেক হিম self-sufficient and efficient in both economic and social factors. ভোকেশনাল মানে কি, মানে ভোকেশনাল মানে হচ্ছে, ভোকেশনাল হচ্ছে পেশাভিত্তিক লক্ষ্য, পেশাভিত্তিক লক্ষ্য, ঠিক আছে। কি বলছে, এডুকেশন শুড প্রিপেয়ার দ্য চাইল্ড, এডুকেশন একটা শিশুকে মানে প্রিপেয়ার করে, তৈরি করে, টু আর্ন মানে কিছু উপার্জন করতে, এবং and make him self sufficient and efficient, self sufficient মানে আত্মনির্ভর, সেলফ সাফিসিয়েন্ট আত্মনির্ভর হতে সাহায্য করে, কোথায়, বোথ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস। ইকোনমিক মানে হচ্ছে যে অর্থনৈতিক এবং সামাজিক মূল্যবোধের প্রতি, অর্থনৈতিক মানে যাতে যাতে মূল্য, যাতে অর্থনৈতিক, মানে অর্থনৈতিক উন্নতিতে সহায়তা করে, এবং সোশ্যাল ফ্যাক্টরস এবং সামাজিক উন্নতিতেও সহায়তা করে। কোনটা না ভোকেশনাল, ঠিক আছে। পরবর্তী কি বলছে দেখো, সেলফ অ্যাকিউলাইজেশনস, কি বলছে দেখো, যে 8 নম্বর, সেলফ actualization and total development. Education should help a person to become what he has to become according to his or her individual potential. The education aims at total development of an individual, and it includes physical, mental, emotional, social and spiritual developments. বলছে দেখো, মানে সেলফ অ্যাকচুয়ালাইজেশন
অ্যান্ড টোটাল ডেভেলপমেন্ট, মানে বক্তব্য কি, শিক্ষা সহায়তা করে, মানে একজন মানুষ নিজের যেমন প্রয়োজন, ধরো একটা মানুষের যেমন প্রয়োজন, সেই প্রয়োজন অনুসারে নিজেকে গড়ে তোলা, এটা হচ্ছে শিক্ষার একটা মূল উদ্দেশ্য। এডুকেশন শুড হেল্প এ পারসন, এডুকেশন একটা হেল্প করে কাকে, এ পারসন, টু বিকাম হোয়াট হি হ্যাজ টু বিকাম, মানে সে যা হতে চায়, হোয়াট হি হ্যাজ টু বিকাম, অ্যাকর্ডিং টু হিজ অর হার ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল, নিজস্ব চাহিদা অনুযায়ী সে যা হতে চায়। যে ধরো আমি ডাক্তার হতে চাই, এটা আমার মানসিক ইচ্ছা, আমি ডাক্তার হতে চাই, এটা আমার ওন ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল, এটা আমার নিজের মানসিক ইচ্ছা। তখন আমাকে যে হোয়াট হি হ্যাজ টু বিকাম, মানে অ্যাকর্ডিং টু হিজ, মানে আমার ইচ্ছা অনুসারে, অ্যাকর্ডিং টু মি মানে আমার ইচ্ছা অনুসারে, হোয়াট আই হ্যাভ টু বিকাম, মানে আমি কি হতে চাই, সেই যে আমার নিজস্ব চাহিদা, সেই অনুযায়ী এডুকেশন শুড হেল্প এ পারসন, সেই অনুযায়ী শিক্ষা তাকে সাহায্য করে, মানে শিক্ষা তাকে সেইভাবে গড়ে তোলে। কোন ভাবে না, সে যেটা হতে চায় তার অনুকূল পরিবেশ তাকে গড়ে তোলে, তার সামনে গড়ে তোলে, যাতে সে সেটা হতে পারে। এবং কিরকম সেটা, যে ইনক্লুড ফিজিক্যাল, শারীরিক ভাবে, মেন্টাল মানসিক ভাবে, ইমোশনাল আবেগপ্রবণ ভাবে, সামাজিক এবং আধ্যাত্মিক, এই সব দিক থেকে উন্নত করাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। মানে এটা টোটাল ডেভেলপমেন্ট, দ্য এডুকেশন এইমস অ্যাট টোটাল ডেভেলপমেন্ট, দ্য এডুকেশন মানে এই শিক্ষার মূল এইম মানে লক্ষ্য হচ্ছে অ্যাট টোটাল ডেভেলপমেন্ট, মানে পূর্ণাঙ্গ বিকাশ, টোটাল ডেভেলপমেন্ট মানে পূর্ণ বিকাশ, অফ অ্যান ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকের মধ্যে, অফ অ্যান ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকের মধ্যে পূর্ণ বিকাশই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। এবং কি কি সেগুলো, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, সোশ্যাল, স্পিরিচুয়াল, ইটিসি। 9 হারমোনিয়াস ডেভেলপমেন্ট, কি বক্তব্য, হারমোনিয়াস মানে কি, মানে সামঞ্জস্যপূর্ণ বিকাশ, হারমোনিয়াস সামঞ্জস্যপূর্ণ বিকাশ। মহাত্মা গান্ধী emphasized this aim of education very much when he said, by education we mean an all around drawing out of the beast in child and man body, mind and spirit, মানে এটা মহাত্মা গান্ধীর একটা উক্তি। কি বলছে, কি বলছে, যে মহাত্মা গান্ধী emphasized মানে মহাত্মা গান্ধী বলেছিলেন, দিস এইম অফ এডুকেশন ভেরি মাচ, মানে এই শিক্ষার লক্ষ্যকে নিয়ে মহাত্মা গান্ধী একবার বলেছিলেন, কি বলেছিলেন, যে বাই এডুকেশন উই মিন অল অ্যারাউন্ড, উই মিন কি বলছে, যে বাই এডুকেশন এই এডুকেশনের দ্বারা, উই মিন অল all around drawing out of the beast in child and man body, mind and spirit, মানে হচ্ছে যে ইন চাইল্ড অ্যান্ড ম্যান বডি, একজন শিশু এবং প্রাপ্তবয়স্কের মধ্যে মন এবং আধ্যাত্মিক বিকাশ, ড্রয়িং আউট অফ দ্য বিস্ট ইন চাইল্ড অ্যান্ড মেন বডি, অর্থাৎ শিশুর মধ্যে এবং মেন বডির মধ্যে, ঠিক আছে, শিশুর মধ্যে এবং একজন প্রাপ্তবয়স্ক যুবকের মধ্যে কি করা না, মানসিক এবং আধ্যাত্মিক পূর্ণভাবে বিকাশ করা, ঠিক আছে, মানসিক এবং আধ্যাত্মিক পূর্ণভাবে বিকাশ করা, মানে বিকশিত করে তোলা, তাকে আত্মিকভাবে শান্ত করা,
তার ভিতরে যেন চঞ্চলতা না থাকে ইত্যাদি। আর বলছে মোরাল অ্যান্ড ক্যারেক্টার ডেভেলপমেন্ট। মোরাল মানে নৈতিক এবং চারিত্রিক উন্নতি। এই শিক্ষার দ্বারা নৈতিক এবং চারিত্রিক উন্নতি হয়। ঠিক আছে, শিক্ষার দ্বারা নৈতিক এবং তুমি এটা করণীয়, এটা করণীয় নয়, এটাই হচ্ছে নৈতিক বিকাশ। যা কিছু করবে আগে চিন্তা করবে এটা করণীয় হয় কিনা, এটা করণীয় নয় হয় কিনা, এইরূপ চিন্তন পূর্বক তারপরে কাজ করবে। এটা শিক্ষা ছাড়া হয় না, এবং তার দ্বারাই তোমার চারিত্রিক বিকাশ হবে। এই এই মোরাল মানে নৈতিক বিকাশের দ্বারা অটোমেটিক তোমার ক্যারেক্টারের ডেভেলপমেন্ট হয়ে যাবে, তুমি চারিদিকে সুনাম লাভ করবে। আর কি বলছে সিটিজেনশিপ। As a member of a society, a student should be conscious about his or her duties, functions and obligations towards society. আচ্ছা, as a member of the society মানে একটা সমাজের নাগরিক হিসেবে a student should be conscious about his or her, মানে একজন ছাত্রের অবশ্যই কনসাস হওয়া প্রয়োজন তার ডিউটি এবং ফাংশন সম্পর্কে সমাজের প্রতি। মানে সমাজের প্রতি তার যে কর্তব্য, সমাজের প্রতি তার যে কর্তব্য, ডিউটি এবং ফাংশন, কার্যকর মানে কাজকর্ম, সেইগুলো বিষয়ে সবসময় সে অবলাইজড মানে সেগুলো মেনে চলবে এবং সেগুলো বিষয়ে কনসাস হবে, সজাগ হবে, সচেতন হবে। তাই বলছে এ স্টুডেন্ট শুড বি কনসাস মানে সচেতন হবে, একজন ছাত্র অবশ্যই সচেতন হবে অ্যাবাউট হিজ হার ডিউটিস তার দায়িত্ববোধ সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে, ফাংশন অ্যান্ড অবিলাইজেশনস টুয়ার্ডস সোসাইটি সমাজের প্রতি দায়বদ্ধতা এবং কর্তব্য বিষয়ে তারা অবশ্যই সজাগ হবে, সচেতন হবে। ঠিক আছে, আর কি বলছে এডুকেশন ফর লেজার। লেজার leisure is the time which is utilized for enjoyment and reaction. It is needed to keep up rest and regain energy. Leisures leisures if wisely used gives birth to physical and mental balance, artistic moral and কি বলছে দেখো, এই লেজার মানে কি, এডুকেশন ফর লেজার। লেজার মানে হচ্ছে যে কি বলবো, মানে একটা অবসর টাইম, অবসর টাইম। দেখো বলছে যে লেজার ইজ দ্য টাইম, লেজার একটা টাইম হুইচ ইজ ইউটিলাইজড ফর এনজয়মেন্ট অ্যান্ড রিয়াকশনস, মানে যে 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 সময়টাকে ব্যবহার করা হয়, হুইচ ইজ ইউটিলাইজড ফর এনজয়মেন্ট অ্যান্ড রিয়াকশন, রিক্রিয়েশন মানে এনজয়মেন্ট মানে কি, মানে অবসর সময় বলতে কোনটাকে বোঝায়, যেখানে তুমি কিছু নতুন করে রিক্রিয়েশন করতে পারো, নতুন করে সৃষ্টি করতে পারো, নতুন ভাবে সৃষ্টি করো। হ্যাঁ, মানে বসে আছো নতুন কিছু করলে, এটাকেই বলা হচ্ছে যে রিক্রিয়েশন অ্যান্ড এনজয়মেন্ট এবং আনন্দ উপভোগ করা ইত্যাদি। ইট ইজ নিডেড টু কিপ আপ রেস্ট অ্যান্ড রিগেইন এনার্জি। ইট ইজ নিডেড টু কিপ আপ মানে এটা কিপ আপ করা মানে ধরে রাখা, তুমি বিশ্রাম করবে, অ্যান্ড রিগেইন এনার্জি এবং তুমি এনার্জি গ্রহণ করবে, শক্তি ধারণ করবে। এইটা হচ্ছে, এই হচ্ছে 12টা, আমরা কি পড়ছিলাম বলতো, 12টা এডুকেশনাল এইমস মানে শিক্ষার মূল উদ্দেশ্য বা শিক্ষার উদ্দেশ্যগুলিকে ফুলফিল করার জন্য ফ্যাক্টরস উপাদান। মানে আমার যে শিক্ষার মূল উদ্দেশ্য সেটাকে ফুলফিল করতে গেলে আমাকে এই উপাদানগুলো প্রয়োজন। কি কি? ফিলোসফি, হিউম্যান নেচার, সোশিও কালচার ফ্যাক্টরস অ্যান্ড প্রবলেমস, রিলিজিয়াস ফ্যাক্টরস, পলিটিক্যাল আইডিওলজিস, exploration of knowledge, vocational,
self actualization and total development, harmonious development, moral and character development, citizenship, educations for leisure। এইগুলো হচ্ছে শিক্ষার উদ্দেশ্যকে, মানে এই কয়েকটা ফ্যাক্টর উপাদান, এই কয়েকটা ফ্যাক্টর বা উপাদান শিক্ষার মূল উদ্দেশ্যকে পরিপূর্ণ করে। এই উপাদানগুলো ছাড়া শিক্ষার মূল উদ্দেশ্যকে পরিপূর্ণ করা যায় না। বাই এনি কাইন্ড অফ অ্যাঙ্গেল ইউ কান্ট রিচ ইউর অ্যাচিভমেন্ট রিগার্ডিং দ্য এডুকেশন। দেখো পরবর্তী কি বলছে, some specified aims of education in Indian context, মানে ইন্ডিয়ান কনটেক্সট মানে ভারতের প্রেক্ষাপটে বা ভারতীয়দের দৃষ্টিভঙ্গিতে, ইন ইন্ডিয়ান কনটেক্সট মানে ভারতীয় প্রেক্ষাপটে, সাম স্পেসিফাইড এইমস অফ এডুকেশন কিছু শিক্ষার মূল এম উদ্দেশ্য, স্পেসিফাইড মানে নির্দিষ্ট, সাম স্পেসিফাইড এইমস কিছু নির্দিষ্ট এইমস অফ এডুকেশন, হ্যাঁ মানে শিক্ষার মূল নির্দিষ্ট কিছু লক্ষ্য ইন ইন্ডিয়ান কনটেক্সট এই ভারতীয়দের দৃষ্টিভঙ্গিতে। কি বলছে, when India become free was needed for reorientation and reconstruction, restructuring of all our existing social, political and educational system in order to meet the socio-economic, political and educational needs of the country. Since independence, various committees and commissions were appointed to lay down the aims and objectives of education in India. আচ্ছা কি বলছে, কি বলছে যে when India became free, আচ্ছা মানে এর অর্থটা এরকম যে when India became free মানে যখন ভারত মুক্ত হয়েছিল, মানে ওই ব্রিটিশদের হাত থেকে যখন স্বাধীনতা লাভ করেছিল, there was a need for reorientation and restructuring restructuring all of our existing social, political and educational system। মানে মূল বক্তব্য হচ্ছে যে যখন ভারত মুক্ত হয়েছিল, স্বাধীনতা লাভ করেছিল, তখন দেয়ার ওয়াজ এ নিড, সেখানে একটা প্রয়োজনীয়তা অনুভব হয়েছিল কি, ফর রিওরিয়েন্টেশন অ্যান্ড রিস্ট্রাকচারিং অফ অল আওয়ার এক্সিস্টিং, মানে সেই সময় ব্রিটিশদের শাসনকালে যে সমস্ত সামাজিক, রাজনৈতিক এবং এডুকেশনাল এবং যে শিক্ষামূলক সিস্টেম ছিল, সেগুলোকে পুনর্গঠন করার একটা প্রয়োজনীয়তা অনুভব হয়েছিল। ঠিক আছে না, কিরকম ভাবে, ইন অর্ডার টু মিট দ্য সোশিও ইকোনমিক মানে সামাজিক, অর্থনৈতিক, পলিটিক্যাল অ্যান্ড এডুকেশনাল মানে সোশিও সামাজিক, ইকোনমিক, অর্থনৈতিক, পলিটিক্যাল অ্যান্ড এডুকেশনাল নিডস অফ দ্য কান্ট্রি, রাজনৈতিক এবং শিক্ষামূলক প্রয়োজন অনুসারে এগুলো পরিবর্তন করার একটা অনুভব হয়েছিল। সিন্স ইন্ডিপেন্ডেন্স সেই স্বাধীনতা লাভের পর থেকে,
various committees and commissions were appointed to lay down the aims of objectives and education in India. বলছে সেই স্বাধীনতার পর থেকে অনেক সব কমিটি এবং কমিশন সেখানে অ্যাপয়েন্ট হয়েছে। অ্যাপয়েন্ট মানে কি, মানে নিযুক্ত হয়েছে, গঠন হয়েছে। অ্যাপয়েন্টেড মানে গঠিত হয়েছে। কেন না, শিক্ষার মূল লক্ষ্যকে গড়ে তোলার জন্য, মূল লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য ইন ইন্ডিয়া, ভারতে। না কি কি কমিশন গড়ে উঠেছে? ইউইসি, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, কত সালে? 1948 সালে, চেয়ার্ড বাই ডক্টর এস রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, মানে 1948 সালের ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, ঠিক আছে, এর সভাপতি করেন কে? সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, মানে তিনি কি কি সেখানে আলোচনা করেছিলেন, এটা বক্তব্য হচ্ছে এরকম যে এই কমিশনের মূল লক্ষ্য কি ছিল। 1948 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল। এর লক্ষ্য কি ছিল? এর লক্ষ্য ছিল যে বিশ্ববিদ্যালয় হবে এমন একটা শিক্ষা কেন্দ্র যেখানে জ্ঞান চর্চা তো চলবেই, মানে ক্লাস ভিত্তিক, ঠিক আছে, তার সঙ্গে গবেষণা, নৈতিক বিকাশের ধ্যান ধারণার প্রদান করা হবে। গবেষণা, সামাজিক ধ্যান ধারণা, নৈতিক ধ্যান ধারণাও সেখানে, নৈতিক ধ্যান ধারণা বিষয়েও সেখানে আলোচনা চলবে, আলোচনা করা হবে। এইরকম হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একটা মূল উদ্দেশ্য ছিল। তাহলে কি বললাম, এই যে 1948 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে সভাপতিত্বে যে গঠিত হয়েছিল ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, তার মূল লক্ষ্য কি ছিল না, ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এমন একটা শিক্ষা কমিশন, শিক্ষা কেন্দ্র যেখানে জ্ঞান চর্চা হবে, গবেষণা করা হবে, নৈতিক ধ্যান ধারণার আদান প্রদান হবে, সামাজিক মূল্যবোধের আদান প্রদান হবে, এই রকম। সেকেন্ডারি এডুকেশন কমিশন কত সালে হয়েছিল? 1952 থেকে 53। ওয়াজ হেডেড বাই দ্য ডক্টর মুরলীধর অ্যাজ ইটস চেয়ারম্যান। ডক্টর মুরলীধর মানে কি, মানে ওই যে সেকেন্ডারি এডুকেশন অফ কমিশন, ঠিক আছে, সেকেন্ডারি এডুকেশন অফ কমিশন, ঠিক আছে। সেকেন্ডারি মানে কি, মানে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক, ঠিক আছে। সেকেন্ডারি মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন হয়েছিল কবে? 1952 থেকে 1953 সালে। ওয়াজ হেডেড বাই, মানে এটার সভাপতিত্ব করেছিলেন কে? মুরলীধর, ডক্টর মুরলীধর অ্যাজ ইটস চেয়ারম্যান, এটার চেয়ারম্যান ছিলেন। মানে ডক্টর মুরলীধর ছিলেন প্রথম চেয়ারম্যান কার না, সেকেন্ডারি এডুকেশন কমিশনের। ন্যাশনাল এডুকেশন কমিটি was set up under Dr. S. Radhakrishnan as its চেয়ারম্যান, ঠিক আছে। আবার 3 নম্বর হচ্ছে ন্যাশনাল এডুকেশন কমিটি, জাতীয় শিক্ষা কমিশন, এটাও এর চেয়ারম্যান কে ছিল? এর চেয়ারম্যান ছিল ডক্টর শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে। তারপর কি বলছে? কোথারি এডুকেশন। এই কোথারি ইনি একজন ভাষাবিজ্ঞানী। এর একটা লিঙ্গুইস্টিকের উপরে ভালো বই আছে, কোথারি। সে কোথারি এডুকেশন সিস্টেম, ঠিক আছে। তাহলে কি বলছে যে কোথারি এডুকেশন সিস্টেম কমিশন, সরি, কত সালে হয়েছিল? 1964 থেকে 66 মধ্যে। মানে
এই যে কমিশন যেটা গঠন হয়েছিল 1964-66-তে, এটা সব থেকে স্ট্রংগেস্ট কমিশন ইন ইন্ডিয়া রিগার্ডিং এডুকেশন সিস্টেম। ঠিক আছে, মানে ভারতের সব থেকে স্ট্রং একটা কমিশন গঠিত হয়েছিল এইটা, মানে ভারতের শিক্ষাকে কেন্দ্র করে। এবং এর একটা মূল স্লোগান ছিল কি না, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, শিক্ষা এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট, জাতীয় উন্নতি, এটাই হচ্ছে এর মূল লক্ষ্য এবং মূল স্লোগান ছিল। কোঠারি এডুকেশন কমিশনের মূল স্লোগান কি, এডুকেশন আগে শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে জাতীয় উন্নতি। আর কি বলছে দেখো, আর একটা আছে ন্যাশনাল এডুকেশনাল পলিসি, যেটা 1986 সালে গঠিত হয়েছিল। এর কিছু স্পেসিফাইড, কিছু নির্দিষ্ট কিছু এইমস এবং অবজেক্টিভ ছিল, যেগুলো নিচে দেওয়া আছে। ন্যাশনাল এডুকেশনাল পলিসি 1986 সালে গঠিত হয়েছিল। এর কিছু স্পেসিফাইড ফলোয়িং এইমস, স্পেসিফাইড মানে নির্দিষ্ট, উল্লেখযোগ্য লক্ষ্য, এবং মানে এই লক্ষ্য উদ্দেশ্য এই শিক্ষার, অফ আওয়ার এডুকেশন, আমাদের এই শিক্ষা ব্যবস্থায় কিছু নির্দিষ্ট লক্ষ্য না কি বলছে সেগুলো নিচে দেওয়া আছে। দেখো, মানে পরপর সব লিখে দিয়েছি সাজিয়ে। all round material and spiritual development of all people, মানে ম্যাটেরিয়াল এবং স্পিরিচুয়াল, আধ্যাত্মিক এবং বস্তুগত, অল মানে অল রাউন্ড, ঠিক আছে, অল রাউন্ড ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অফ অল পিপল, মানে সমস্ত মানুষের মধ্যে আধ্যাত্মিক এবং বস্তুগত বাস্তববাদী শিক্ষার বিকাশ, অল অ্যারাউন্ড মানে পূর্ণাঙ্গ বিকাশ, কালচারাল ওরিয়েন্টেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্টারেস্ট ইন ইন্ডিয়ান কালচার, মানে ভারতীয় যে সংস্কৃতি তার প্রতি একটা আগ্রহ জাগিয়ে তোলা এবং সেটাকে ধরে রাখার একটা মানসিকতা। সায়েন্টিফিক টেম্পার, সায়েন্টিফিক টেম্পার অর্থাৎ সায়েন্টিফিক মানে বৈজ্ঞানিক, টেম্পার মানসিকতা, দৃষ্টিভঙ্গি জাগিয়ে তোলা, মানুষের মধ্যে বিকাশ ঘটানো। ন্যাশনাল কোহেশন, ন্যাশনাল কোহেশন মানে জাতীয় সংহতি, এটা তো ইজি, জাতীয় সংহতি। যদি কোনো দেশ আমাদের উপর আক্রমণ করে তখন এই জাতীয়তাবাদকে কেন্দ্র করেই সবাই তার বিরুদ্ধে প্রতিরোধ করা, ন্যাশনাল কোহেশন। ইন্ডিপেন্ডেন্স অফ মাইন্ড অ্যান্ড স্পিরিট, ফার্দারিং অ্যান্ড গোলস, কি বলছে, ফার্দারিং দ্য গোলস অফ সোশ্যালিজম, সেকুলারিজম অ্যান্ড ডেমোক্রেসি, সামাজিক বা সমাজতান্ত্রিক, সেকুলারিজম মানে ধার্মিক, ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, অ্যান্ড ডেমোক্রেসি এবং গণতান্ত্রিক। কি বলছে যে ইন্ডিপেন্ডেন্স অফ মাইন্ড অ্যান্ড স্পিরিট, মাইন্ড মন এবং স্পিরিট মানে যে কি বলবো আত্মা, তার স্বাধীনতা, মন এবং আত্মার স্বাধীনতা, তার সঙ্গে সমাজতন্ত্র, সোশ্যালিজম সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এই তিনটিকে কেন্দ্র করে, এই তিনটিকে মাথায় রেখে ফার্দারিং দ্য গোলস মানে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট ফর ডিফারেন্ট লেভেলস অফ ইকোনমি, ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, ম্যান পাওয়ার মানে মানসিক শক্তির বিকাশ, ঠিক আছে, বা ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, ম্যান পাওয়ার মানে কি যে মানব সম্পদ, মানব সম্পদ
মানব সম্পদের বিকাশ ফর ডিফারেন্ট লেভেলস অফ ইকোনমি, মানে অর্থনৈতিক বিভিন্ন স্তরের জন্য বা বিভিন্ন স্তরের অর্থনীতির জন্য, ফর ডিফারেন্ট লেভেলস অফ ইকোনমি, বিভিন্ন স্তরের অর্থনীতির জন্য মানব সম্পদকে আরো মানে সুসমৃদ্ধ করা, উন্নত করা। ফস্টারিং রিসার্চ ইন অল এরিয়াজ অফ ডেভেলপমেন্ট, মানে উন্নতির সমস্ত দৃষ্টিভঙ্গিতে রিসার্চ, গবেষণা করা। হ্যাঁ, অল এরিয়াস অফ ডেভেলপমেন্ট, অল এরিয়াজ অফ ডেভেলপমেন্ট মানে উন্নতির সমস্ত দিকে, অল এরিয়াজ অফ ডেভেলপমেন্ট, উন্নতির সমস্ত দিকে, সমস্ত এরিয়াতে, সমস্ত প্রাঙ্গণে তোমাকে রিসার্চ করতে হবে যে কিভাবে এগুলো আমি উন্নতি করতে পারবো। এডুকেশন ফর ইকুয়ালিটি, সমতার জন্য শিক্ষা, মানে শিক্ষাকে তুমি অসংহতির জন্য গড়ে তোলো না, মানে শিক্ষাকে তুমি কাজে লাগাও কোথায়? ইকুয়ালিটি, সাম্য বিধানের জন্য। ঠিক আছে, তুমি এমন শিক্ষায় শিক্ষিত হয়েও না যাতে মানুষ পরস্পরের প্রতি বিদ্বেষপূর্ণ হয়ে যায়, কেউ কাউকে সহায়তা না করে, কেউ কাউকে সাহায্য না করে, কেউ কারোর দিকে ভালোবাসার হাত বাড়িয়ে না দেয়। এই শিক্ষায় শিক্ষিত করো না সমাজকে গড়ে তোলো এডুকেশন ফর ইকুয়ালিটি, মানে সকলেই সমান, সকলেই আমরা পরস্পর বন্ধুসুলভ আচরণ করব। ঠিক আছে, একে অপরের সাহায্যে আমরা এগিয়ে যাব, সমাজকে উন্নতি করব। ফর দিস পারপাস উই শুড টেক এডুকেশন ফ্রম এভরি কর্নার। ঠিক আছে, ইন সোসাইটি। এই হচ্ছে শিক্ষার এম। বিভিন্ন যে দার্শনিক বা সমাজবিদ তাদের মতে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলা হলো।